সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাবো, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার বিষয়ে যে লেবাননে এই তার মৃত্যুতে লেবাননের প্রতিক্রিয়া কি, লেবাননের সাধারণ মানুষের? লেবাননে একটা তো জিনিস আপনি দেখেছেন যে হাসান নাসরাল্লাহ অত্যন্ত জনপ্রিয় হওয়ার কারণে কিন্তু 3 দিনের একটা শোক তারা দিচ্ছেন। পাশাপাশি যে আমি কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমসের একটা ভিডিও দেখছিলাম, সেখানে একজন তরুণ বলছেন যে নাসরাল্লাহ মারা যাওয়ার পরে তার আর কোনো ভয় নেই। সুতরাং এই ধরনের তরুণরা যখন এই ধরনের সিদ্ধান্ত নেন, তখন সেই তরুণদের আসলে ঠেকিয়ে রাখা যায় না। 2, এক মহিলা বলছিলেন যে আমার উপরে আল্লাহ আর জমিনে ছিলেন নাসরাল্লাহ, এখন উনি না থাকার কারণে আমার আর কোনো কিছু ইয়ে করার নেই। তাহলে বোঝা যায় যে এই দুটো প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে নাসরাল্লাহর জনপ্রিয়তা কী পরিমাণ ছিল সাধারণ ইয়েদের মধ্যে। ফলে যারা মনে করছেন যে নাসরাল্লাহকে খুন করার মধ্যে দিয়ে হিজবুল্লাহর কোমর ভেঙে দেওয়া হলো, আসলে এটা ভুল। এই জিনিস কখনো হয়নি, কোথাও হয়নি, কোনোভাবেই হয়নি। এগুলো এক একটা রাজনৈতিক সমস্যা, এগুলো সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা কিন্তু হামাসের ক্ষেত্রেও এটা দেখেছি যে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে যখন হত্যা করা হলো এবং হামাসকে ধ্বংসের নামে গাজায় যে চলমান প্রায় 1 বছর হতে চলেছে যে হামলা চলছে ইসরায়েলের, বিশেষজ্ঞরা বারবার বলছে যে হামাস একটা মতাদর্শ, এটাকে আপনি ধ্বংস করতে পারবেন না। কারণ আজকে হামাসের সদস্যদেরকে হত্যা করলে পরবর্তী প্রজন্ম আবার এই হামাসের যোদ্ধা হয়েই ফিরে আসবে। এবং হিজবুল্লাহও কিন্তু লেবাননের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই রকম, যেটা তাদের মতাদর্শ, আপনি যেটা বলছিলেন যে উপরে আল্লাহ, নিচে নাসরাল্লাহ। হিজবুল্লাহর নেতার কথা বলা হচ্ছে। আবার একজন তরুণ বলছেন যে আমার আর কোনো ভয় নেই। তার মানে তরুণ প্রজন্ম এখন আবার এদিকে যাবে এবং এই সংঘাত আসলে তাহলে বন্ধের কোনো... এইটাই তো বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইসরায়েল যেভাবে মানে গাজা সহ ওই অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে এ পর্যন্ত আপনার মনে রাখতে 42,000-এর বেশি মানুষ, এখনও কিন্তু 1 বছর হয়নি, কিন্তু 42,000-এর বেশি মানুষ মারা গেছেন। কিন্তু এর মাধ্যমে ইসরায়েল তার জনগণকে সুরক্ষিত করতে পেরেছে, এই গ্যারান্টি কখনো ইসরায়েল দিতে পারবে না। যদি দিতে পারত তাহলে ইসরায়েল যুদ্ধ থামিয়ে দিত এবং এই পর্যায়ে তারা একটা শান্তি আলোচনা হোক বা সবার সঙ্গে একটা আপোষ রফার মধ্যে চলে আসতো। কোনো হত্যাই এই ইসমাইল হানিয়া থেকে শুরু করে আপনার কোনো গাজা নেতা এ পর্যন্ত মানে 2004 সালে তারা ওই ইয়াসিনকে হামাসের যিনি প্রতিষ্ঠাতা এবং নেতা ছিলেন তাকে মেরেছে। তারপরেও কি হয়েছে? হামাস কি গেছে? তারা 2023 সালে এই ধরনের একটা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। সুতরাং হত্যার মাধ্যমে কোনো সমাধান আসে না। সেলিম খান, আমরা দেখছিলাম, আমরা এই 12 মাসেও দেখেছি যে ইসরায়েলের ভেতর থেকেও প্রতিবাদ এসেছে বা যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে বারবার। আবার বিশ্ব নেতারাও জানিয়েছেন। শুধু সাম্প্রতিক সময় যে কথাটা যদি বলি, যে জাতিসংঘ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছিলেন যে লেবাননের সংঘাতে, মানে লেবাননের দিকে সংঘাতের দিকে না যেতে ইসরায়েলকে। কিন্তু জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন, তার পরপরই খবর আসে, এবং সে সময়ও লেবাননে বড় হামলা চলছে, এবং এর পরপরই খবর আসে হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর। এবং আজকে প্রেসিডেন্ট বাইডেন আবার বলছেন যে তিনি সমর্থন করেন এবং ন্যায় বিচারমূলক পদক্ষেপ। এটা দুই ধরনের বক্তব্য হলো কিনা? এটা অবশ্যই দুই ধরনের বক্তব্য। আপনার মনে রাখতে হবে যে ইসরায়েল বা ইউক্রেনে যে যুদ্ধটা চলছে বা যে সংঘাত চলছে, সেই সংঘাতটা কিন্তু আসলে কলমে আমেরিকা বা তার মিত্ররা চালাচ্ছে। এইটা কিন্তু ইসরায়েলও চালাচ্ছে না বা ইউক্রেনও কারণ তাদের চালানোর এই পরিমাণ যুদ্ধ সংঘাত চালানোর মতো যে আর্থিক সামরিক সক্ষমতা, সেটা কিন্তু নেই। আপনি যদি দেখেন যে ইসরায়েলের সেই 7 অক্টোবরের পর থেকে যে পরিমাণ সামরিক সহায়তা বা নানাভাবে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে, এটা বিপুল। এটা অনেক ক্ষেত্রে মানে প্রায় এই ইউক্রেনের কাছাকাছি। ফলে এই পরিমাণ সহায়তা যখন দেয়া একটা পেতে থাকে কোনো দেশ, তখন তার তো আর কোনো কিছু পিছু টান থাকে না। ফলে যুদ্ধটা আসলে আমরা সামনে দেখছি ইসরায়েলকে, সামনে দেখছি ইউক্রেনকে, আসলে ইসরায়েল বা ইউক্রেন লড়াইটা লড়ছে না, লড়ছে পেছন অন্য থেকে লড়ছে। অন্য কেউ। লেবাননের এই সংঘাত সহসায় থামবে না, এটা বিশেষজ্ঞরাও বলছেন।
এবং এই সংঘাত কতদিন চলতে পারে, কোনো একটা সময় আমরা ধরতে পারি কিনা যে এই সময় পর্যন্ত চলবে, বা এখানে মূল ভূমিকাটা কে রাখতে পারে এই সংঘাত বন্ধের ক্ষেত্রে? কারণ গাজাতেও হামাসকে নির্মূলের নামে বেশিরভাগ বেসামরিক নাগরিক মারা হচ্ছে এবং হয়েছে, যার মধ্যে বেশিরভাগ শিশু। আমরা লেবাননেও দেখতে পাচ্ছি যে হিজবুল্লাহকে মারার নাম করে বেসামরিক মারা যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র বলল বেসামরিক হত্যাকে তারা সমর্থন করে না। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে এখানে? এর যুক্তরাষ্ট্রের ভূমিকার আগে আসলে আমাদের একটু মানে আরব বিশ্বটাকে দেখতে হবে। আমরা যে আরব বিশ্বকে দেখি, আরব বিশ্ব আসলে শিয়া সুন্নি এই দুটো ভাগে বিভক্ত। শিয়াদের নেতৃত্বে আছে ইরান এবং সুন্নিদের নেতৃত্বে বলা যায় সৌদি আরবই হচ্ছে সুন্নিদের নেতৃত্বে দেয়, এবং সুন্নি যে প্রধান দেশগুলো সেই দেশগুলোতে প্রত্যেকটি কিন্তু আমেরিকার ঘাঁটি আছে। সেটা সৌদি আরব হোক, কাতার হোক, কুয়েত হোক, সংযুক্ত আরব আমিরাত হোক, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমেরিকার ঘাঁটি আছে, এমনকি তুরস্কে পর্যন্ত। ঠিক একইভাবে যে ইরানের নেতৃত্বে যে শিয়ারা, আপনি যদি দেখেন যে এই যে লড়াইটা চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, সেই লড়াইটা চালাচ্ছে মূলত কিন্তু শিয়া সম্প্রদায়, শিয়া মুসলিমরা। এবং এই শিয়া মুসলিমরা কোথা থেকে চালাচ্ছে? একটা হচ্ছে যে ইয়েমেন, একটা হচ্ছে ইয়েমেনের হুতিরা, আপনার লেবাননের হিজবুল্লাহ, আপনার ইরাকের একটা গোষ্ঠী। ইরাকের প্রধানমন্ত্রী কিন্তু, ইরাক কিন্তু এখন আপনি জানেন যে শিয়ারাই কিন্তু ইরাক শাসনের, সিরিয়ার একটা গোষ্ঠী এবং তারাও শিয়া। এই পুরো জিনিসটার নেতৃত্বে কিন্তু ইরান। সুতরাং কোনো সমাধান যদি করতে হয় তাহলে ইরানকে নিয়ে আসতে হবে এই আলোচনার টেবিলে, এবং আলোচনার টেবিলে যদি ইরান এবং ইসরায়েল এক জায়গায় না আসে তাহলে এই সংঘাত কমার সম্ভাবনা খুবই কম। কিন্তু ইরানকে সম্ভবত আমেরিকা বা তার মিত্ররা একটি শিক্ষা দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি হাতছাড়া করতে চায় না। যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাসরাল্লাহ হত্যার পরপরই কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি সেফ প্লেসে বলা হচ্ছে যে উনি ইরানেই আছেন, কিন্তু তারপরই, কারণ এর আগে হামাস নেতা, এরপর হিজবুল্লাহ নেতা, তার মানে কি একটা শঙ্কা আছে কিনা যে আপনি দেখেন যে মানে ইসরায়েল যে পরিমাণ সফিস্টিকেটেড, আপনি হিজবুল্লাহর প্রত্যেকটি পেজার তো এখন অনেক পুরানো আউটডেটেড যোগাযোগের ব্যবস্থা, মানে মোবাইলের আগে এসেছিল পেজারের ভেতরে, তারপর ওয়াকি টকির ভেতরে তারা শুধু আপনার বিস্ফোরক রাখেইনি, সেইটাকে টাইমার সেট করে দেওয়া হয়েছে যে একসঙ্গে বিস্ফোরণগুলো ঘটেছে। এবং কি এইটা একটা। 2 নম্বর হচ্ছে আপনি যদি দেখেন যে সেই ইরানের মুখ্য যে পরমাণু বিজ্ঞানী ছিলেন তাকে হত্যা, এরপরে আপনার ওনার নাম হচ্ছে কাশেম সুলাইমানি, যিনি ইরানের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, এরপরে ইসমাইল হানিয়া, তারপরে আপনার মানে এমনকি প্রশ্ন উঠেছে যে ইরানের প্রেসিডেন্ট যে নিহত হলেন যে হেলিকপ্টারে, সেখানেও পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছিল কিনা এইটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তাহলে ইসরায়েল তার প্রযুক্তিগত দিক দিয়ে কোন পর্যায়ে নিজেকে নিয়ে গেছে, যেখানে ইরান কিন্তু প্রতিটি ক্ষেত্রে মুখে একটা প্রতিবাদ, মৌখিক আলাপ ছাড়া কিছুই করতে পারছে না। তারা এ পর্যন্ত একটি কাজই করেছে যে ইসরায়েলকে লক্ষ্য করে 100-র মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, এবং সেই ক্ষেপণাস্ত্র কিন্তু তার আগাম সংবাদ দেওয়ার কারণে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেটা কোনো ক্ষেপণাস্ত্রই তেমন কোনো কাজ হয়নি এবং তাদের তেমন ক্ষতিও কিছু হয়নি। শেষ একটা প্রশ্ন করব যে বাইডেন গাজা যুদ্ধতেও বলা যায় যে হ্যাঁ, তারা অস্ত্র দিয়ে, বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি যে তিনি মুখে বলছেন যে আমি এটা সমর্থন করি না, বা যুদ্ধবিরতির কথা বলছেন, বা বেসামরিক হত্যার কোনো না কোনোভাবে প্রতিবাদ করছেন, কিন্তু সে অন্যদিকে অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে। আবার লেবাননের ক্ষেত্রেও আজকে যে ঘটনাটা ঘটছে যে সে সমর্থন দিচ্ছে। তো সামনে আর 1 মাসের মতো বাকি আমাদের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। সেই ক্ষেত্রে ডেমোক্রেটদের, যদিও বাইডেন এবার লড়ছেন না, কমলা হ্যারিস লড়ছেন, বাইডেন সরে গেছেন, কিন্তু এর প্রভাবটা কতটা পড়তে পারে? আপনার সবসময় বলা হয়ে থাকে যে আমেরিকায় ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ইহুদি লবি এতটাই শক্তিশালী যে তারা শুধু প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে প্রভাবিত করে না, ইভেন তারা ওই যে তাদের স্থানীয় সরকার যে থাকে সেইখানকার একজন কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রেও এই ইহুদি লবি প্রভাব বিস্তার করে, যাতে তাদের পক্ষের লোক সেইখানে আসতে পারে। ফলে
প্রত্যেকটা আমেরিকান পলিটিশিয়ানকে বা রাজনীতিককে সবসময় মাথায় রাখতে হয় যে তিনি যদি ক্ষমতার শীর্ষে যেতে চান বা ক্ষমতার অংশীদার হতে চান, তাহলে ইসরায়েলকে চটানো বা ইহুদি লবিকে চটানো তাদের পক্ষে সম্ভব না। সুতরাং তারা কোনো দিনও চটাবেন না। যে কারণে দেখছেন যে কমলা হ্যারিস কিন্তু মানে যখন নমিনেশন তখনও পাননি, তিনি কিন্তু নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়েছিলেন, তিনি বলে দিয়েছিলেন যে যুদ্ধ, আমি চাই যে যুদ্ধ বন্ধ হোক, বেসামরিক লোকজনের মৃত্যু এটা সহ্য করা যায় না। কিন্তু এখন কিন্তু তিনি ঘুরে গেছেন, তিনি কিন্তু উল্টো সুরে গাইতে শুরু করেছেন। ফলে এইখানেই বোঝা যায় যে ইহুদি লবি কি প্রচণ্ডভাবে শক্তিশালী। সেলিম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।